নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস জলপদ্ম। আজ ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম দিনটা শুরু হয়েছে খুব খারাপভাবে। আজকের দিনটা শুরু হয়েছে খুব খারাপভাবে। সকাল থেকেই বিরাট এক ঝামেলা। অন্তু জ্বরে অচেতন, তার মুখ দিয়ে লালা ভাঙছে। হাসান এসে তাকে কোলে করে নিচে নামিয়েছে, রিকশা করে হাসপাতালে নিয়ে যাবে। ইলা জামানকে বলল, তুমি যাও না একটু সাথে। জামান মহা বিরক্ত হয়ে বলল, আমি সাথে গিয়ে করব কি? জ্ঞান নেই, আমার কেন জানি ভয় লাগছে। না হয় আমি সঙ্গে যাই। তোমার যাবার দরকার নেই, যা করার ওই হাসান করবে। ভ্যাবদা ধরনের ছেলে, এরা কাজ গুছাতে ওস্তাদ। ডাক্তারদের হাতে পায়ে ধরে দেখবে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে। ইলার মনটা খারাপ হয়ে গেল। কি ধরনের কথাবার্তা! পরের বাড়ির একটা ছেলে এত ছোটাছুটি করছে, অথচ লোকটার এতটুকু গরজ নেই। দিব্যি শার্ট প্যান্ট পরছে। যদি ছেলেটার কিছু হয়, অবস্থা আরো খারাপ হলে তো আত্মীয় স্বজনদের খবর দিতে হবে। আমি বেরোচ্ছি, বুঝলে? তেমন কিছু হলে বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করে দিও। আর ভয়ের কিছু নেই, ওয়ার্কিং ক্লাসের লোকদের এত অল্পতে কিছু হয় না। দু একটা স্যালাইন ট্যালাইন পড়লেই চাঙ্গা হয়ে উঠবে। ওর আত্মীয় স্বজনদের কোনো খবর দেয়া দরকার না? পাগলের মতো কী সব কথা যে তুমি বলো! ওর আত্মীয় স্বজন আমি পাবো কোথায়? এদের কি কোনো ঠিকানা আছে, না পোস্ট বক্স নম্বর আছে? শোনো, হাসানকে বলে রেখো গেট যেন খুলে রাখে। অফিস থেকে আবার যেতে হবে জয়দেবপুর। ফিরতে দেরি হবে? হ্যাঁ হবে, গেট খোলা রাখতে বলবে। দারুণ দুশ্চিন্তায় ইলার সময় কাটতে লাগলো। তার মনে হচ্ছে এক্ষুনি হাসান রিকশা নিয়ে ফিরে এসে বলবে, ভাবি, রাস্তার মধ্যে এই কাণ্ড হয়েছে, মরে গেছে বুঝতে পারিনি, এখন কি করব? হাসান 11টার দিকে ঘামতে ঘামতে ফিরে এলো। সে অসাধ্য সাধন করেছে, অন্তুকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে। 1 নম্বর ওয়ার্ডে আছে ভাবি। সিট নেই, বারান্দায় শুইয়ে রেখেছে। সিট হলে বিছানায় তুলে দেবে। জমাদারকে 10টা টাকাও দিয়ে এসেছি, বকশিস। জমাদার টমাদার এরা অনেক কিছু করতে পারে। জ্ঞান এসেছে? হ্যাঁ এসেছে, আসার সময় দেখে এসেছি, কথা টথা বলছে, স্যালাইন দিচ্ছে। ডাক্তার সাহেব বললেন ভয়ের তেমন কিছু নেই। ভাই, তুমি আমার বিরাট উপকার করেছো। ভর্তি করাতে খুব ঝামেলা হয়েছে, কেউ কোনো কথা শুনে না। এদিকে অচেতন এই ছেলে নিয়ে আমি কি করি? আমার আবার অল্পতেই চোখে পানি এসে যায়। চোখে পানি এসে গেল, তাই দেখে একজন ডাক্তার ব্যবস্থা করলেন। ডাক্তারদের মধ্যেও ভালো মানুষ আছে ভাবি। তা তো আছেই। ডাক্তার সাহেব ভেবেছেন অন্তু আমার ভাই, আমি তার ভুল ভাঙাইনি। ভাই ভেবেছে ভাবুক, কাজের ছেলে শুনলে হয়তো গা করবে না। এসো হাসান, ভেতরে এসে বসো। কিছু খাবে? জি না। একটু কিছু খাও, এসো লক্ষ্মী ভাই। হাসান লজ্জিত মুখে ভেতরে ঢুকল। নিচু গলায় বলল, কোনো চিন্তা করবেন না ভাবি, দুপুরবেলা আমি আবার যাব। ইলা বলল, হাসপাতাল থেকে কি খাবার দেওয়া হয়? তা দেয়। আমি 3 টাকা দিয়ে একটা ডাব কিনে দিয়ে এসেছি। 5টা টাকা বেঁচেছিল, ওর হাতে দিয়ে হেঁটে চলে এসেছি। সে কি? খামোকা টাকা খরচ করে কি লাভ বলেন? তাছাড়া হাঁটতে আমার ভালোই লাগে। ইলা হাসানকে চা বিস্কিট এনে দিল। হাসান মাথা নিচু করে খাচ্ছে, এক পলকের জন্যেও এদিক ওদিক তাকাচ্ছে না। তার পরনে আকাশি রঙের একটা শার্ট। শার্টটা নতুন, তবে পেটের কাছে পয়সার সাইজের একটা পোড়া দাগ আছে। হাসান একটা হাত সব সময় সেখানে দিয়ে রেখেছে। বেচারার শার্ট বোধহয় এই একটাই, সব সময় এই একটা শার্টই গায়ে দিতে দেখা যায়। ইলা মনে মনে ঠিক করে ফেলল আজই সে একটা শার্ট কিনবে, খুব সুন্দর একটা শার্ট। ভাবি, যাই? আচ্ছা ভাই, এসো। আমি দুপুরে আবার যাব, আপনি চিন্তা করবেন না ভাবি। হাসান পুরোপুরি চলে গেল না, দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল। ইলা বলল, কিছু বলবে? ভাবি, আপনি ভাইজানকে আমার জন্য একটা চাকরির কথা বলবেন, যে কোনো চাকরি,
ছোট হলেও ক্ষতি নাই। ইলা বিস্মিত হয়ে তাকিয়ে আছে। হাসান মেঝের দিকে তাকিয়ে বলল, এখানে আর থাকতে পারছি না ভাবি। প্রেসের সীসা চুরি হয়েছে, সবাই বলছে আমি চুরি করেছি। আমার কোথাও যাবার জায়গা নাই। আমি ওকে বলবো, অবশ্যই বলবো, আজই বলবো, কিন্তু ও বোধহয় কিছু করতে পারবে না। আপনার আর কেউ চেনা নাই? খুব ছোট চাকরি হলেও আমার কোনো অসুবিধা নাই। ইলাকে স্তম্ভিত করে দিয়ে এত বড় একটা পুরুষ মানুষ হাউমাউ করে কাঁদতে লাগলো। ইলা কি বলবে বুঝে উঠতে পারছে না। হাসান নিজেকে সামলে নিল। হঠাৎ কেঁদে ফেলাতে নিজেই লজ্জা পাচ্ছে, অস্বস্তি ঢাকতে পারছে না। ইলা পরিস্থিতি সহজ করার জন্য হাসি মুখে বলল, তোমাকে বলেছিলাম আমাকে আপা ডাকতে, তুমি কিন্তু ভাবিই বলে যাচ্ছ। মনে থাকে না। মনে না থাকলে তো হবে না, মনে রাখতে হবে। হাসান চলে যেতে গিয়ে ঘুরল। ইলা দরজা ধরে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে হাসান আরও কিছু বলতে চায়, বলার সাহস পাচ্ছে না। ইলা বলল, কিছু বলবে? হাসান হড়বড় করে বলল, আমার সম্পর্কে কিছু শুনেছেন আপা? না, কি শুনবো? পরে বলবো। আজ যাই আপা, বাজারে যেতে হবে। অনেকদিন পর ইলা আজ আবার ঘুরতে বের হয়েছে। ফ্ল্যাট তালাবন্ধ। হাসানকে বলা আছে সে লক্ষ্য রাখবে। রাত করে ফিরলেও আজ কোনো সমস্যা নেই। জামানের ফিরতে দেরি হবে। জয়দেবপুরে এই মানুষটা কি করছে কে জানে। কি করছে এখন আর জানার আগ্রহ হচ্ছে না। ইলা আজ কোথায় যাবে কিছু ঠিক করেনি। রিকশায় উঠে ঠিক করবে। বেশ কিছু টাকা সঙ্গে নিয়েছে, কত সে নিজেও জানে না, গুনে নেয়নি। জামানের মানিব্যাগ থেকে চোখ বন্ধ করে কয়েকটা নোট তুলে নিয়েছে। ইলা ঠিক করে রেখেছে সব টাকা খরচ করবে, আবার ফ্ল্যাটে ফিরে আসবে খালি হাতে। সঙ্গে কিছু থাকবে না। কিছু থাকলে জামান টের পেয়ে যাবে। ভাইয়ার জন্যে কোনো একটা উপহার কিনতে পারলে ভালো হতো। তা কেনা যাবে না। ভাইয়া কোনো এক প্রসঙ্গে জামানকে বলে ফেলতে পারে তাদের বাড়ির কারো জন্যেই কিছু কেনা যাবে না। কি বিশ্রী সমস্যায় পড়েছে ইলা। টাকা আছে কিন্তু খরচ করতে পারছে না। কোথায় যাওয়া যায়? ভূতের গলিতে জামানের বড় বোন থাকেন। হঠাৎ তার বাসায় গিয়ে উপস্থিত হলে কেমন হয়? ভদ্রমহিলা চমকে উঠবেন, কারণ তাদের বাড়িতে যাওয়া ইলার নিষেধ। জামান বিয়ের পরদিনই বলেছে, আমার কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না। আমার বড় বোন যদি আসে দরজাও খুলবে না। দরজা খোলাও নিষেধ। কেন? আমি তাদের পছন্দ করি না। তারা কি করেছে? এত ইতিহাস বলতে পারবো না। পছন্দ করি না, করি না, চাই না এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকুক। জামানের বড় বোনকে ইলার অবশ্যই বেশ পছন্দ হয়েছিল। মোটামুটি মানুষ, চোখ মুখে ভীত ভীত ভাব, অকারণেই চমকে উঠছেন। তিনি ইলাকে একটু আড়ালে ডেকে নিয়ে বললেন, আমি ভূতের গলিতে থাকি। ভূতের গলিতে ঢুকেই একটা ওষুধের দোকান, ডেল্টা ফার্মেসি। ফার্মেসির উল্টা দিকে 3 তলা বাড়ির দোতলায় থাকি। মনে থাকবে? থাকবে। ফার্মেসিটার নাম কি বলো তো? ডেল্টা ফার্মেসি। তুমি আসবে তো? আসবো। জামানকে না জানিয়ে আসবে। জামানকে বললে সে আসতে দেবে না, অকারণে রাগ করবে। কি দরকার? ইলার বিয়ের সময় জামানের বড় বোন ছাড়াও বাজিতপুর থেকে জামানদের অনেক আত্মীয় স্বজন এসেছিলেন। জামানের বাবা এসেছিলেন। ভদ্রলোকের চোখ নষ্ট হয়ে গেছে, হাত ধরে ধরে চলাফেরা করতে হয়। জামান তাকে বলল, আপনি কি জন্য এসেছেন? তিনি থতমত খেয়ে বললেন, বিবাহ দেখতে আসলাম। আপনি তো চোখেই দেখেন না, বিবাহ দেখবেন কি? খামোকা বাজে ঝামেলা করেন। আসা যাওয়ার খরচ আছে না? যাওয়ার সময়ও তো ভাড়া দিতে হবে, হবে না? হবে। তাহলে এতগুলা মানুষ নিয়ে এসেছেন, থাকবেন কোথায়? তোমার এইখানে থাকবো, আর যাব কই? 2 রুমের ফ্ল্যাট, থাকবেন বললেই তো হয় না। এরকম উল্টাপাল্টা কাজ আর করবেন না। আপনি থাকতে চান, খান, অন্যদের আমি হোটেলে দিয়ে আসবো। তাহলে আমাকেও হোটেলে দিয়ে আসো, সবাই একসঙ্গে থাকি। সেটাও মন্দ না। জামানের বাবা হোটেল থেকেই বাড়ি চলে গেলেন। প্রতি 15 দিন পর পর চিঠি লেখেন। জামান সেই সব চিঠির বেশিরভাগই পড়ে না। হাতে চিঠি দিলে হাই তুলে বলে, ফেলে দাও। কি লেখা আমি জানি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? গত সপ্তাহে মানি অর্ডার পাইয়াছি,
টাকার পরিমাণ আরও কিছু বাড়াও, দ্রব্যমূল্য অত্যধিক বৃদ্ধি পাইয়াছে। ইলা কিছু কিছু চিঠি পড়েছে, আসলেই তাই। চিঠিগুলিতে টাকা পয়সা ছাড়া অন্য কোনো কিছুরই উল্লেখ নেই। ইলা প্রথম গেল বায়তুল মুকাররম, সেখান থেকে রিক্সা করে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে বেবি ট্যাক্সি নিয়ে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, সেখানে সুন্দর একটা শপিং সেন্টার না কি যেন হয়েছে। সে কিছুই কিনল না, ঘুরে ঘুরে বেড়ালো। ওই শপিং সেন্টারে একটা বাচ্চা মেয়ে এক প্যাকেট চকোলেট কেনার জন্য খুব চাপাচাপি করছিল। মা কিছুতেই কিনে দেবে না। ইলা এগিয়ে গিয়ে বলল, আমি কিনে দিলে আপনি কি রাগ করবেন? মেয়েটির মা অবাক হয়ে বললেন, আপনি কিনে দেবেন? কেন, সে কি? যদি আপনি অনুমতি দেন তবেই কিনতে পারি, প্লিজ। চকোলেটের টিনটা কিনতে 400 টাকা খরচ হয়ে গেল। টাকাটা দেবার সময় ইলার বুক খানিকক্ষণ খচখচ করল। এতগুলি টাকা! সেই খচখচ ভাব স্থায়ী হলো না। বাচ্চা মেয়েটি চকোলেটের টিন হাতে লাফাচ্ছে, দেখতে ভালো লাগছে। ভদ্রমহিলা বললেন, আন্টিকে সালাম আলাইকুম দাও, বলো চকোলেটের জন্য ধন্যবাদ। মেয়েটি কোনো কিছু বলা বলির ধার দিয়েই গেল না, সে সমানে লাফাচ্ছে। ইলা যাত্রাবাড়িতে উপস্থিত হলো 1টার দিকে। সুরমা দরজা খুলে দিলেন। ইলা হাসি মুখে বলল, কেমন আছো মা? রান্না হয়েছে? প্রচণ্ড খিদে, ভাত খাবো। বাসা খালি কেন, কেউ নেই? না। গেল কোথায়? সুরমা বিরক্ত গলায় বললেন, দুপুরবেলায় কেউ বাসায় থাকে নাকি? রুবা গেছে পিকনিকে, লঞ্চে করে মানিকগঞ্জ যাবে, আবার ফিরে আসবে। ভাইয়া? ভাইয়া কোথায়? জানি না কোথায়, বাউন্ডুলেটার সঙ্গে কোথায় কোথায় যেন ঘুরছে। ছোঁড়াটা বাবুর মাথা খেয়েছে, এখন বলছে ভাতের হোটেল দিবে। বাবু তাতেই লাফাচ্ছে। তুমি মনে হয় খুব রাগ করছো। রাগ করবো না, ভদ্রলোকের ছেলে ভাতের হোটেল দেবে কেন? ইলা হাসি মুখে বলল, ভদ্রলোকের ছেলেরা দেবে পোলাওয়ের হোটেল। সুরমা বিরক্ত গলায় বললেন, সব কিছু নিয়ে হাসবি না, এটা কোনো হাসি ঠাট্টার বিষয় না। হাত মুখ ধুয়ায় ভাত বাড়ি। ভাত খাবো না মা, এখন চলে যাব। একটু আগে না বললি খাবি? এখন বলছে খাবো না, কারণ একটা জরুরি কাজ বাকি আছে। জরুরি কাজটা কি? তোমাকে বলা যাবে না। ভাত খেয়ে যা, কতক্ষণ লাগবে ভাত খেতে? একবার তো বললাম মা, খাবো না, কেন বিরক্ত করছো? সুরমা বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। ইলা বাথরুমে ঢুকলো, অনেক সময় নিয়ে গোসল করলো, বের হয়ে এলো হাসি মুখে। ভাত দাও মা। সুরমা ভাত বাড়লেন। তিনি আগ বাড়িয়ে আর কোনো কথাবার্তায় গেলেন না। খাবার আয়োজন খুবই নগণ্য, ডুলি, বেগুন ভর্তা, ভাত। ইলার জন্য একটা ডিম ভাজা করা হয়েছে। খেতে খেতে ইলা বলল, ভাইয়ার ব্যবসা মনে হয় জলে ভেসে গেছে। সুরমা তিক্ত গলায় বললেন, সঙ্গ দোষে ওর সব গেছে। ছোট লোকটা মাথার মধ্যে এক একবার এক একটা জিনিস ঢোকায়, বাবু লাফায়। আরে গাধা, তোর নিজের বুদ্ধি শুদ্ধি নেই? ছোট লোক কাকে বলছো মা? নাসিম ভাইকে? আর কাকে বলবো? আমরা কি বড় লোক? সুরমা বিরক্ত গলায় বললেন, তুই কি এর মধ্যে পেঁয়াজ ধরছিস নাকি? তোদের সঙ্গে তো কথাবার্তা বলাই মুশকিল। রাগের মাথায় ছোট লোক বলেছি। কোনো সময়ই এটা বলা উচিত না মা, কারণ তুমি ভালো করেই জানো নাসিম ভাইকে শুধু ভাইয়া না, আমি, রুবা, আমরা দুজনই খুব পছন্দ করি। আমাদের খুব পছন্দের একজন মানুষকে তুমি কথায় কথায় ছোট লোক বলতে পারো না? সুরমা কঠিন গলায় বললেন, বলে বিরাট অন্যায় করেছি, এখন আমাকে কি করতে হবে? পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? তোমার বিরক্ত মেজাজ হয়েছে মা, মনে হয় ব্লাড প্রেশার আরও নেমে গেছে। দুধ, ডিম তুমি কি ঠিক মতো খাচ্ছ? সুরমা কিছু বললেন না। মা এবং মেয়ে দুজন দুজনের দিকে কঠিন চোখে তাকিয়ে রইল। সুরমাই প্রথম চোখ নামিয়ে নিলেন। ইলা হাসি মুখে বলল, চোখে চোখে তাকিয়ে থাকার প্রতিযোগিতায় তুমি কখনো জিততে পারো না মা, তুমি সব সময় হেরে যাও, কোনো দিন পারবে না। এটা কি ধরনের কথা? ইলা হেসে ভাত খাওয়া শুরু করল। খাওয়া শেষ করে সহজ ভঙ্গিতে বলল, ঘরে পান আছে মা, একটা দাও তো। সুরমা পান এনে দিলেন। ইলা বলল, আমি খানিকক্ষণ ঘুমোবো মা, তুমি আমাকে ঠিক 5টার সময় ডেকে দেবে। আমার ঘরে ঘুমোবি? ওই ঘরটায় আলো আসে না, আরাম করে ঘুমোতে পারবি।
রুবার ঘরে রোদ আসে। আমার ঘরটা এখন হয়েছে রুবার ঘর। বিয়ের পর স্বামীর ঘরই ঘর, আর কোনো ঘর ঘর না। জামানের সঙ্গে তোমার মিল আছে মা, জামানও এইভাবে কথা বলে। সুরমা স্তম্ভিত হয়ে বললেন, জামান জামান করছিস কিরে? কি বলবো, জামান সাহেব নাকি মিস্টার জামান? সুরমা কিছু বললেন না। হাসি মুখে ইলা বলল, তুমি আমাকে খুব ভয় পাও তাই না মা? সুরমা ক্ষীণ গলায় বললেন, বিয়ের পর তুই কিরকম পাগলাটে হয়ে গেছিস, আমি তোকে ভয় পাবো কেন? ভয় পাও না তাহলে এমন ফিসফিস করে কথা বলছো কেন? সুরমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ইলা রুবার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। শুধু দরজা না, জানালাও বন্ধ করল। ঘর পুরোপুরি অন্ধকার হয়ে গেল। 5টায় ইলাকে ডেকে তোলার কথা। সুরমা জেগে বসে রইলেন। ঠিক 5টায় দরজা ধাক্কা দিতেই ভেতর থেকে ইলা বলল, ধাক্কা ধাক্কি করবে না তোমা, আমার এখনো ঘুম আসেনি, তোমাকে ডাকতে হবে না, আমি নিজেই উঠব। দিন খুব খারাপ করেছে ইলা, ঝড় বৃষ্টি হবে। হোক, সন্ধ্যা হয়ে গেলে তোর বাসায় যাবি কিভাবে? বাবু রাত 10টা-11টার আগে বাসায় ফেরে না, তোকে দিয়ে আসবে কে? আমাকে দিয়ে আসতে হবে না, আমি এখানেই থাকবো, তুমি আর বিরক্ত করো না তোমা, আমি এখন ঘুমোবো। ইলার ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। রুবা ফেরেনি, ঘরে সুরমা একা। তার মনে হচ্ছে রুবার কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো লঞ্চ ডুবে গেছে, কিংবা লঞ্চের উপর ছোটাছুটি করতে গিয়ে পা পিছলে রুবা পানিতে পড়ে গেছে। রুবা সাঁতার জানে না। সুরমা তার মনের অস্থিরতা কিছুতেই কমাতে পারছেন না। বাবুও বাসায় নেই, কাকে তিনি কি বলবেন? ইলার ঘুম ভাঙতে তিনি ব্যাকুল গলায় বললেন, রুবা তো এখনো ফিরল না, বলে গিয়েছিল 4টার সময় ফিরবে। ইলা হাই তুলতে তুলতে বলল, পিকনিক টিকনিকে গেলে খানিকটা দেরি হয়, এসে যাবে। তোর দুশ্চিন্তা লাগছে না? না। ইলা চুল আঁচড়ালো, শাড়ি ঠিকঠাক করে হ্যান্ডব্যাগ হাতে নিয়ে বলল, যাই মা। চলে যাচ্ছিস? তুই না বলেছিলি থাকবি? থাকবো না, ভালো লাগছে না। জামান সাহেব যদি কোনো কারণে আজ আগে ভাগে এসে পড়েন, তাহলে তালাবন্ধ বাসা দেখে কি করবেন কিছুই বলা যায় না। আমাকে হয়তো কেটে কুচি কুচি করে তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে ফেলবেন। সুরমা স্তম্ভিত গলায় বললেন, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ইলা হাসল, সুন্দর করে হাসল। সেই হাসি দেখে সুরমা ভরসা পেলেন। আদুরে গলায় বললেন, থেকে জানা, রাতে বাবু ফিরলে তোকে পৌঁছে দিয়ে আসবে, জামাইকে বুঝিয়ে বলবে। বুঝিয়ে কি বলবে? বলবে রুবা বাসায় ফিরছিল না, আমি ভয়ে অস্থির হয়ে কান্নাকাটি করছিলাম, আমাকে সামাল দেবার জন্য তুই থেকে গেছিস, তুই থাকতে যাচ্ছিলি না, আমি জোর করে রেখে দিয়েছি। মা, তুমি তো খুব গুছিয়ে মিথ্যে কথা বলতে পারো। সুরমার মুখ কালো হয়ে গেল। ইলা বলল, মা, আমি যাচ্ছি, রুবাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না, ও আমার মতো বোকা মেয়ে না। ধরো যদি লঞ্চ ডুবেই যায়, সে ঠিক সাঁতরে পাড়ে উঠে আসবে। সে সাঁতার জানে না, তারপরেও কোনো না কোনোভাবে ঠিকই ম্যানেজ করবে। সুরমা বললেন, আমার উপর তোর এত রাগ কেন রে ইলা? তোমার উপর আমার এত রাগ কেন তা তুমি ভালো করেই জানো মা। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। ভালোর জন্যে করেছ? হ্যাঁ, আজ তুই বুঝতে পারছিস না, একদিন বুঝতে পারবি। সেই একদিনটা কবে? যেদিন তোর বড় মেয়ের বিয়ের বয়স হবে সেদিন। আমি আজ যা করেছি সেদিন তুইও ঠিক তাই করবি। ইলা আবার হাসল। সুরমা এগিয়ে এসে মেয়ের হাত ধরলেন। ইলা বলল, হাত ছাড়ো মা, মশলা পিষে পিষে তোমার হাতে কড়া পড়ে গেছে, আমার ব্যথা লাগছে। সুরমা হাত ছাড়লেন না, কোমল গলায় বললেন, বস, একটু বস, কেতলি চুলায় দিয়ে এসেছি, পানি ফুটছে, চা খেয়ে যা। তোর সঙ্গে খাবো বলে আমিও চা খাইনি। ঠিক আছে মা, বসছি, যাও চা বানিয়ে আনো। চা বানাতে বানাতে সুরমা ঠিক করে ফেললেন ইলাকে গুছিয়ে কথাগুলি কি করে বলবেন। অসংখ্যবার তিনি নিজের মনে কথাগুলি গুছিয়ে রেখেছেন, কখনো বলতে পারেননি, আজ হয়তো বলতে পারবেন। এক বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি মা হিসেবে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি যেভাবে পরিস্থিতি সামলেছেন, অন্য মায়েরাও ঠিক একইভাবে পরিস্থিতি সামলাতেন। তিনি কোনো ভুল করেননি,
এই ব্যাপারটা ইলাকে বোঝাতে হবে। ইলা অবুঝ নয়, সে বুঝবে। ব্যাপারটা শুরু হয় এইভাবে। তিনি বছর 2 আগে ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে লক্ষ্য করেন নাসিম এ বাড়িতে এলেই তার বড় মেয়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফেল করা আইএ পাস এক ছেলে, যার বাবা মোটর মেকানিক, কিছুদিন পর পর বিয়ে করা যার প্রধান হবিগুলির একটি, যার সর্বশেষ বিয়েটি হলো জনৈক রিক্সাওয়ালার 14 বছরের সুন্দরী মেয়ের সঙ্গে। ইলার রুচি এত নিচে কি করে নামে তিনি ভেবে পান না। তার MA ক্লাসে পড়া মেয়ে কেন নাসিম নামের রাস্তার একটা ছেলের গলার স্বর শুনলে আনন্দে ঝলমল করে ওঠে? কি আছে এই ছেলের? যেমন তার ভাঁড়ের মতো চেহারা, ঠিক তেমনি ভাঁড়ের মতো আচার আচরণ। হো হো করে হাসা ছাড়া এই ছেলে আর কি পারে? তার কোন কাজটা স্বাভাবিক? একদিন সন্ধ্যায় রিকশায় করে একটা সুটকেস, একটা ট্রাঙ্ক নিয়ে উপস্থিত। দাঁত বের করে বলল, কয়েকটা দিনের জন্য আশ্রয় দিতে হয় খালা, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। ভদ্রভাবে বের করেনি, স্পঞ্জ পেটা করেছে। রুবা বলল, স্পঞ্জ পেটাটা কি? জুতা পেটার চেয়েও নিম্নমানের স্পঞ্জ স্যান্ডেল নিয়ে তাড়া করেছে। কেন? কে জানে কেন। রাত 12টার সময় মদ ভাত খেয়ে বাসায় ফিরেছে। ওই জিনিস খেলে পিতাজির মেজাজ থাকে খারাপ। নতুন মার সঙ্গে বোধহয় হয়েছে গন্ডগোল। রাগ ঝাড়ার লোক পায়নি, আমাকে পেয়েছে, স্পঞ্জের স্যান্ডেল নিয়ে তাড়া করেছে। হা হা হা। সুরমা বললেন, হাসছো কেন? এর মধ্যে হাসির কি আছে? ব্যাপারটা খুবই হাসির ছিল খালা, আপনি দেখেননি তো, তাই বুঝতে পারছেন না। দেখলে বুঝতেন। বাবা আমার পিছনে পিছনে ছুটছে, ভয় পেয়ে আমার 2 বোন ছুটছে দুদিকে, নতুন মা ছুটছে আরেক দিকে। ভয়াবহ অবস্থা। এর মধ্যে আমার নতুন মা আবার আছাড় খেয়ে পড়ে গেল। নতুন মার অবস্থা দেখে বাবার মন দুঃখে নরম হয়ে গেল। স্যান্ডেল হাতে মার দিকে ছুটে গেলেন। কাঁদো কাঁদো গলায় বললেন, ব্যথা লাগছে ময়না? গল্প শুনে সুরমার গা রাগে জ্বলে যাচ্ছিল, আর হেসে ভেঙে পড়ছে তার বড় মেয়ে। তার এত আনন্দ। ইলা বলল, নাসিম ভাই, তুমি আমাদের সঙ্গে কতদিন থাকবে? যতদিন থাকতে দিস ততদিন। সারা জীবন থাকতে হবে, আমরা তোমাকে যেতে দেব না। ইলার কথা শুনে সুরমার গা হিম হয়ে গিয়েছিল। মেয়ে কি বুঝতে পারছে সে কি সর্বনাশা কথাবার্তা বলছে? এই বুদ্ধি কি মেয়ের আছে? মেয়ের যে এই বুদ্ধি নেই তা পুরোপুরি বুঝতে তার দেরি হলো না। তিনি ব্যস্ত হয়ে পড়লেন ইলার বিয়ে নিয়ে। যাকে পান তাকেই বলেন। অনেকে আগ্রহী হয়ে আসে, মেয়ে দেখে খুশি হয়। খুশি না হওয়ার কোনো কারণ নেই। কথাবার্তা অনেক দূরে গিয়ে ভেঙে যায়। আজকাল শুধু রূপে বিয়ে হয় না, রূপের সঙ্গে আরও অনেক কিছু লাগে। সেই অনেক কিছু তার নেই। তিনি লক্ষ্য করেন, যতবার বিয়ে ভাঙে ততবারই আনন্দের আভা দেখা যায় ইলার চোখে মুখে, যেন খুব সুখের কোনো ঘটনা ঘটেছে। সুরমা নিজেকে বুঝিয়েছেন, এটা আর কিছুই না, ভুল। মেয়ে অভিনয় করছে। বিয়ে ভেঙে যাওয়া যে কোনো মেয়ের জন্যেই ভয়াবহ অপমানের ঘটনা। সুরমার ধারণা যে ঠিক না তার প্রমাণ পেলেন এক রাতে। খুব বৃষ্টি হচ্ছিল। দরজা জানলা বন্ধ করে শুয়েছেন, শরীর ভালো না। গভীর রাতে দরজায় ধাক্কা পড়ল। ইলা চাপা গলায় ডাকল, মা, একটু দরজা খোলো। তিনি বিস্মিত হয়ে বিছানা ছেড়ে নামলেন, বাতি জ্বালালেন, দরজা খুললেন। ইলা দাঁড়িয়ে আছে। তার এতদিনের চেনা মেয়েকে তিনি চিনতে পারছেন না, যেন অন্য কোনো মেয়ে। দরজা ধরে দাঁড়িয়ে আছে অদ্ভুত ভঙ্গিতে, থর থর করে কাঁপছে। তিনি বললেন, কি হয়েছে রে? তোমার সঙ্গে কথা বলবো। আয়, ভেতরে আয়। তোর কি শরীর খারাপ? না, শরীর খারাপ না, শরীর ভালো। বাতি নেভাও মা। বাতি নিভাতে হবে কেন? আলো জ্বালা থাকলে কথা বলতে পারবো না। সুরমার বুক ধড়ফড় করতে লাগলো। ইলা কি বলবে তিনি বুঝতে পেরেছেন। সেই কথা শোনার মতো সাহস তার নেই। বল, কি বলবি? আমার বিয়ে নিয়ে তুমি যে চারদিকে ছোটাছুটি করছো তার দরকার নেই মা। দরকার নেই কেন? আমি আমার নিজের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করব। আছে এরকম কেউ? ইলা জবাব দিল না। সুরমা ইলার ফুঁপিয়ে কান্নার শব্দ শুনলেন, কিন্তু শান্ত গলায় বললেন, সেই ছেলেটা কি নাসিম? ইলার কান্নার শব্দ বাড়ল। এবারও জবাব দিল না। সুরমা বললেন, তুই যে নাসিমকে বিয়ে করতে চাস তা কি সে জানে? না, জানে না। কিছুই জানে না?
না। তুই কি তাকে চিঠি ফিটের কিছু দিয়েছিস? না। আমার গা ছুঁয়ে বল। গা ছুঁয়ে কিছু বলতে হবে না মা, নাসিম ভাই কিছুই জানে না। তুই শুয়ে থাক বিছানায়, আমি তোর গায়ে হাত বুলিয়ে দিই। ইলা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। তিনি মেয়ের গায়ে হাত বুলাতে বুলাতে ক্ষীণ গলায় বললেন, তুই আমাকে বললি কেন? তুই নিজে কেন তোর কথা তাকে বললি না? আমার লজ্জা লাগলো। আমার মনে হচ্ছিল আমার কথা শুনে উনি হো হো করে হেসে ফেলবেন, সবার সামনে আমাকে খ্যাপাবেন। ইলা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। সুরমা বললেন, কাঁদিস না, যা বলার আমি বলবো। কবে বলবে? কালই বলবো। নাসিম ভাইকে বলবে? না, তাকে প্রথমে বলবো না, আগে তার বাবার সঙ্গে কথা বলবো। তুই কাঁদিস না। ইলা ফোঁপাতে ফোঁপাতে বলল, তার বাবার সঙ্গে কথা বলতে হবে না, তুমি তাকেই বলো। আচ্ছা বলবো, নাসিমকেই বলবো। তুমি এত ভালো কেন মা? মা হিসেবে যা করার তিনি করেছেন। ইলার মাথা থেকে ভূত দূর করেছেন। তিনি যা করেছেন যে কোনো মা তাই করবে। তিনি তার মেয়ের সাময়িক আবেগের দিকে তাকাননি, মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়েছেন। তার সূক্ষ্ম কৌশল মেয়ে ধরতে পারেনি। জামানের সঙ্গে বিয়ে ঠিকঠাক হবার পর সে আপত্তি করেনি, বিয়ে করেছে। এখন মনে হচ্ছে ইলা তার সূক্ষ্ম চাল ধরে ফেলেছে। ধরে ফেলারই কথা। ইলা বোকা মেয়ে নয়, বুদ্ধিমতী মেয়ে। সে এখন যে কষ্ট পাচ্ছে তা সাময়িক কষ্ট। স্বামীর সংসারে একসময় মন বসে যাবে, ছেলে মেয়ে হবে, পুরনো কথা কিছুই মনে থাকবে না। সুরমা যে কাজটি করেছিলেন তার জন্যে তার মনে কোনো অপরাধ বোধ নেই। তিনি এমন কোনো অন্যায় করেননি। এক সন্ধ্যায় নাসিমকে গোপনে ডেকে এনে বলেছিলেন, বাবা, তোমার কাছে আমি একটা অনুরোধ করব, তুমি কি রাখবে? নাসিম হকচকিয়ে গিয়ে বলেছে, অবশ্যই রাখবো খালা। আপনি একটা কথা বলবেন, আমি রাখবো না তা কি করে হয়? আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা। ছি ছি খালা, কি করছেন আপনি? নাসিম এসে তার পা ছুঁয়ে সালাম করল। সুরমা বললেন, তুমি কি ইলাকে ডেকে একটু বলবে যে তুমি তাকে ছোট বোনের মতো দেখো? তাই তো দেখি খালা। আমি জানি বলেই বলছি। তুমি তাকে বলো ইলাকে তুমি ছোট বোনের মতোই স্নেহ করো, তুমি চাও তার একটা ভালো বিয়ে হোক। তা তো খালা আমি সব সময় চাই। এরকম একটা ভালো মেয়ে, তার একটা ভালো বিয়ে তো হতেই হবে। ইলার মতো সুন্দর মেয়ে এই পৃথিবীতে খুব কম আছে, 4-5টার বেশি না। তাহলে বাবা, তুমি ইলাকে একটু বলো। এটা বলার দরকার কি? সুরমা খানিকক্ষণ ইতস্তত করে বললেন, বলার দরকার আছে। তার ধারণা তুমি তাকে অন্য চোখে দেখো, এই ভেবে সে হয়তো মনে মনে কষ্ট পায়। নাসিম ফ্যাকাশে হয়ে গেল। সুরমা বললেন, এইসব কথা তাকে বলার দরকার নেই। তুমি শুধু বলো যে তুমি তাকে ছোট বোনের মতো দেখো। খালা, আমি আজই বলবো। ইলা গেছে কোথায়? বাবুর সঙ্গে কোথায় যেন গেছে, 3 ভাই বোন মিলে গেছে। তুমি বরং চলে যাও, অন্য একদিন এসে বলো। জি আচ্ছা। আর শোনো বাবা, তুমি নিজেও এখন একটা বিয়ে টিয়ে করো, আমরা দেখি। করবো খালা, একটু সামলে সুমলে উঠি তারপর। খালা, আজ যাই। সুরমা যা করেছেন নিজের মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়েই করেছেন। আজ সে তা বুঝতে পারছে না, একদিন পারবে। আজ সে তার মাকে ক্ষমা করতে পারছে না, একদিন অবশ্যই পারবে। সুরমা চা নিয়ে ঘরে ঢুকে দেখেন ইলা চলে গেছে। কিছু বলে যায়নি। তিনি চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালেন। রুবা রিকশা করে ফিরছে। মাকে দেখে সে খুব হাত নাড়ছে। রুবার হাতে লাল রঙের বিরাট এক বেলুন। ইলাদের বাসার সামনের রাস্তাটা আজ অন্ধকার। আবারও বোধহয় ঢিল ছুঁড়ে স্ট্রিট ল্যাম্প ভাঙা হয়েছে। আকাশ মেঘলা বলেই চারদিক অন্ধকার। রিকশা থেকে নেমেই ইলা তাদের ফ্ল্যাটের দিকে তাকালো। ফ্ল্যাটের সবগুলি বাতি জ্বলছে। ইলার বুক ধকধক করা শুরু হয়েছে। ফ্ল্যাটের সব আলো জ্বলার অর্থ একটাই, জামান আজ সকাল সকাল ফিরেছে, তার কাছে চাবি আছে, ঘরে ঢুকেছে তালা খুলে। কতক্ষণ আগে সে এসেছে জানতে পারলে ভালো হতো। হাসানকে জিজ্ঞেস করে গেলে হয়। ইলা রিকশা ভাড়া দিল। ভয়ে ভয়ে সে এগুচ্ছে, তার হাত পা কাঁপছে। এটা নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো অসুখের পূর্ব লক্ষণ, নয়তো সে এত ভয় পাবে কেন? ভাবি। ইলা চমকে উঠল। সিঁড়ির মুখে অন্ধকারে মিশে হাসান দাঁড়িয়ে আছে। নীল শার্টের ছেঁড়াটা হাত দিয়ে ঢেকে রেখেছে।
বেচারার জন্য শার্টটা কেনা হয়নি, কাল একবার যেতে হবে। ভাবি, একটা খারাপ খবর আছে। ইলা দাঁড়িয়ে আছে। হাসান তাকে কি খারাপ খবর দিতে পারে সে বুঝতে পারছে না। কি খবর? অন্তুর শরীর খুবই খারাপ। সে কি? ডাক্তার বলছেন বাঁচবে না, ঠোঁটের ঘা থেকে নানান সব সমস্যা হয়েছে। আজ বিকেলে দেখতে গিয়েছিলাম, আমাকে চিনতে পারল না, শ্বাসকষ্ট হচ্ছে। কি বলছো এসব? ভাবি, আমার মনটা খুব খারাপ হয়েছে। ছেলেটা এদিক ওদিক কাকে যেন শুধু খোঁজে, বোধহয় আপনাকে খোঁজে। আপনি কি যাবেন? হ্যাঁ, যাব। ভাইজান এসেছেন, ভাইজানকে বললাম, উনি চান না যে আপনি যান। তুমি এখানে থাকো, আমি তোমার ভাইজানের সঙ্গে কথা বলে আসি। দরজা খোলাই ছিল। ইলা ঘরে ঢুকে দেখে জামান চা খাচ্ছে, নিজেই বানিয়েছে। শুধু চা না, পিরিচে বিস্কিট আছে। ইলা সহজ গলায় বলল, কখন এসেছো? জামান চা খেতে খেতে বলল, দুপুরে। ইলা নিজে থেকেই বলল, আজ দুপুরে চলে আসবে তা তো বলে যাওনি, বলে গেলে ঘরে থাকতাম। দুপুরে খেয়েছো? কোথায় খেয়েছো? বাসায় না বাইরে? বাইরে। ঘরে খাবার তৈরি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। জামান কিছু বলল না, সে নিঃশব্দে চা খাচ্ছে। সে যে ইলার উপর খুব রেগে আছে তা মনে হচ্ছে না। ইলা বলল, অন্তুর শরীর খুব খারাপ, তা কি তোমাকে হাসান বলেছে? হ্যাঁ, বলেছে। আমি ওকে একটু দেখে আসব। হাসান নিচে আছে, ও আমাকে নিয়ে যাবে। বসো আমার সামনে। ইলা বসল। জামান চায়ের কাপ নামিয়ে শান্ত গলায় বলল, দেখতে যাবার কোনো দরকার নেই। যদি সত্যি সত্যি মরে যায় নানান যন্ত্রণা হবে, ডেড বডি নিয়ে সমস্যা হবে, পত্রপত্রিকায় লেখা হবে। কি দরকার? আমি বাচ্চাটাকে দেখতে যাব না? না, খাল কেটে কুমির আনতে হবে না। ইলা অবাক হয়ে তাকিয়ে আছে। জামান তার বিস্মিত দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আর তুমি যদি মনে করো আমার চর খেয়ে অন্তু মারা যাচ্ছে, সেটাও ভুল কথা। চর তাকে মেরেছিলাম ঠিকই, পড়ে গিয়ে ঠোঁট কেটে ফেলেছে সেটাও সত্যি। সামান্য ঠোঁট কাটা থেকে কেউ মরে যায় না। নানান অসুখ বিসুখ এই ছেলের আগেই ছিল। তোমার এতটুকুও খারাপ লাগছে না? লাগছে না কেন? লাগছে। খারাপ লাগাটাকে প্রশ্রয় দিচ্ছি না। প্রশ্রয় দিলে যে যন্ত্রণা হবে তা সামাল দেওয়া যাবে না। পেছনের ফ্ল্যাটের ব্যাপারটাই ধরো, 3টা ছেলে ওই বাড়িতে ঢুকলো। ছেলে 3টাকে সবাই চেনে। কেউ কি বলেছে তাদের কথা? কেউ বলেনি, বলবে না। তুমি কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। ছেলে 3টাকে সবাই চেনে মানে কি? সবাই চেনে মানে সবাই চেনে। পালের গোদা আমাদের বাড়িওয়ালার ছেলে। তোমাকে কে বলেছে? জামান সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি জানি। আমার কথা বিশ্বাস না হলে হাসানকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস না করাই ভালো। আমরা খোঁজ খবর করছি, এটা প্রচার হলেও অসুবিধে। আসল কথা হচ্ছে চুপচাপ থাকতে হবে, সব সময় পর্দার আড়ালে থাকতে হবে, কেউ যেন কিছু বুঝতে না পারে। অন্তুর মরে যাওয়াটা দুঃখের ব্যাপার, কিন্তু আগ বাড়িয়ে ভালোবাসা দেখাতে গেলে হবে ভয়াবহ ব্যাপার। তুমি আমাকে যেতে দেবে না? না। ঠিক আছে, যাব না। আমি হাসানকে বলে আসি যে আমি যেতে পারবো না, ও গিয়ে দেখে আসুক। তুমি থাকো, আমি বলে আসছি, ওরও যাবার দরকার নেই। জামান শার্ট গায়ে দিয়ে নিচে নেমে গেল। ইলার নিজের খুব শরীর খারাপ লাগছে, গা গুলাচ্ছে, বমি আসছে। ইলা বেসিনের কাছে গিয়ে মুখ ভর্তি করে বমি করল। জামান হাসানকে ডেকে রাস্তার কাছে নিয়ে গেছে, কথা বলছে নিচু গলায়। কেমন আছো হাসান? জি, ভালো। তুমি অন্তুর ব্যাপারে আর খোঁজ খবর করবে না? জি, আচ্ছা। ছেলেটা মরে গেলে সবার যন্ত্রণা, তোমারও যন্ত্রণা। তুমি কি ইলার কাছে প্রায়ই যাও? ভাবি ডাকলে যাই, টুকটাক কাজ করে দিই। এখন থেকে ডাকলেও যাবে না। ইলার এমন কিছু কাজ নেই যে তোমাকে করে দিতে হবে। যখন তখন তার কাছে গেলে লোকজন নানান কথা বলতে পারে। টাকাটা রাখো, আমাকে 1 প্যাকেট সিগারেট এনে দাও। ভাঙতি ফেরত দেওয়ার দরকার নেই। জি, আচ্ছা। জামান দাঁড়িয়ে আছে। হাসান সিগারেট আনতে যাচ্ছে, হাঁটছে মাথা নিচু করে। জামানের মনে হলো এই ছেলের জন্মই হয়েছে মাথা নিচু করে থাকার জন্যে। 6ঠ অধ্যায় এখানেই শেষ। ফিরে আসছি 7ম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।